আমরা কোনো কুসংস্কারকে সমর্থন করি না, তাই গল্পটি কুসংস্কার মুক্ত হয়ে শুনব। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে। সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তের দীর্ঘদিনের অভ্যাস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায়। দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। জয়ন্ত বললে, সেই সব একঘেয়ে খবর। কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দেখে টাকা নিয়ে পালালো, এসব তো অতি সাধারণ কেস। কিন্তু তেমন কোনো জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না। এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবু আসছেন। হরিকে বলো চা ও প্রাতরাশের ব্যবস্থা করতে। মানিক উঠে গেল ভেতরে। একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কি হে জয়ন্ত, শরীর ভালো তো? জয়ন্ত হেসে বললে, আমার শরীর তো চট করে খারাপ হবার নয়, তা তো জানেন। তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয়। যখন কাজ থাকে না, দেহের তোয়াজ করি। সুন্দরবাবু হেসে বললেন, সে তো জানি ভায়া, একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না। তাই সে হেসেই বলল, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি। সুন্দরবাবু শুধু বললেন, হুম। এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করলো ঘরে প্রাতরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন সুন্দরবাবু, শুরু করুন। আজকের প্রাতরাশ খুবই সামান্য মাত্র। ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মটন চপ আর কফি। সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো, তিনি একাই তার দ্বিগুণের বেশি উদার স্বাদ করলেন। গোটা 6 পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর মটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা ঢেকুর তুলে বললেন, হুম, এবার আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। জয়ন্ত আর মানিকের প্রাতরাশ ও কফি পান আগেই শেষ হয়েছিল। মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত। তাই সে বলল, আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু? সুন্দরবাবু বললেন, থামো তো ডেপো ছোকরা। খাবার গেল পেটে, আর চিন্তা আছে মগজে। খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি? তা বটে, তা বটে বলে মানিক হাসলো একটু। সুন্দরবাবু বললেন, ঘটনা হলো, পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করেন। অবশ্য জমিদারি এখন নেই, তবে জোরদারি দেশে আছে। আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু, ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠেছে। কি যে করি তার ঠিক নেই। চাকরি রাখা দেয়, ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এই খবরটা তো কাল কাগজে পড়েছি। হ্যাঁ, তা ছেলেটার বয়স কত হবে? বয়স আর কত হবে, বর্তমানে জমিদারের বয়স প্রায় 35 বছর। তার 3 মেয়ের পর এক ছেলে, সবার ছোট একমাত্র ছেলে। তাই আদর খুব। বয়স বছর 6 হবে। এটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটা তা তো সন্দেহ নেই।
এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে। তবে বাড়ির পেছনে অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি, অথচ বেলা 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। জয়ন্ত বললে, ছেলে প্রধানত 3টি কারণে উধাও হয় সুন্দরবাবু। তাদের ধরে চোখ কান্না হাত ভাঙা করে পরে জিভ কেটে ভিক্ষা করানো হয়। এ দল পৃথক দল, এরা অনেক ছেলে এমনি পোষে। এক একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়। এটা হলো ভিখিরি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিখিরিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা। বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেনবার্গ হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল। শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয়। সাধারণত মেয়েদের ধরেই এইভাবে বিদেশে বিক্রি করা হয়। অনেক পুরুষদেরও তা করা হয়, তবে তাদের ক্রেতা বেশি মেলে না। তাই এই সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কি উদ্দেশ্যে এই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে অকুস্থলে যাওয়া কর্তব্য, তাই নয় কি? তা বটে। সুন্দরবাবু বললেন, তাহলে চল আমরা সেখান থেকে ঘুরে আসি। জয়ন্ত বললে, সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি? সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। জয়ন্ত বললে, আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই, তবে চলুন দেখা যাক কতদূর কি করা হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো। সুন্দরবাবু বললেন, দীপা আবার কে? মেয়ে গোয়েন্দা নাকি? জয়ন্ত হেসে বললে, এক হিসেবে তা বলতে পারেন। দীপা হলো একটি মেয়ে কুকুর। বিমলবাবুর বাঘের মতো এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র। তার উপর নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে। আশা করি ও কোনো একদিন নিশ্চয়ই সফল হবে বিরাট কোনো একটা তদন্তে। সুন্দরবাবু বললেন, দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চললো শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট। 2টি তলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দরিদ্রের মধ্যে এরা যে পড়েননি তা বোঝা যায়। বর্তমানে যিনি এস্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে অভ্যর্থনা করলেন। জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না, যেহেতু তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না। সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্র নারায়ণ খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র। চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র, কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন? সন্ন্যাসীটি কে? জয়ন্তর কথাটা মনে হলো। সে বললে, বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়ই। আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে। বুঝেছি। তা এবার বলুন, কি জানতে চান? আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন বেলা প্রায় 2টো নাগাদ। সে কোথায় ছিল? সে তার ঘরে ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানান সাংসারিক কাজে ব্যস্ত ছিল। প্রায় বেলা 12টা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পেছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে ডেকেছিল।
তারপরেই বেলা 3টেতে এসে তাকে দেখতে পাইনি। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমিই একমাত্র সন্তান, আর ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান, উত্তরাধিকার ব্যাপারে। আচ্ছা, আপনার ঘরে ওই যে বিরাট ছবিটি আছে, এটি কার ছবি? গলায় রুদ্রাক্ষ মালা, তেজস্বী পুরুষ। উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা। তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করেন। আচ্ছা, কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে? কিরকম? যেমন এত টাকা চাই, না হলে ক্ষতি হবে। না না, টাকা চেয়ে বর্তমানে আমাদের বিশেষ নেই, তা সকলেই জানে। তাই এটা নিরর্থক প্রশ্ন, জয়ন্ত বাবু। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি? আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার 2 দিন আগেও তিনি আসেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষ মালা। সেটা ড্রয়ারে আছে, সেখানে একবার দেখবেন কি? নিশ্চয়ই। বীরেন্দ্র নারায়ণ তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন, জয়ন্ত, তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি? জয়ন্ত বললেন, না না, তা নয়, দেখুন না। জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা 2-1 বার সেটা শুকে শব্দ করল। জয়ন্ত বীরেন বাবুকে বললে, আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো। দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো। জয়ন্ত বললে, বীরেন বাবু, এদিকে লোকজন তো বিশেষ আসে না, তাই না? ঠিক বলেছেন জয়ন্ত বাবু। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল। তাকে বাধা দিল জয়ন্ত, চেন টেনে ধরল। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল। জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে। সঙ্গে সুন্দরবাবু ছিলেন। জয়ন্ত বললে, সুন্দরবাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কারণ হলো, ছেলে চুরি সম্পর্কে যে 3টে বিষয়ের কথা আমি আপনাকে আগে বলেছিলাম, তার সঙ্গে এটা মিলছে না মোটেই। সুন্দরবাবু বললেন, তাহলে ব্যাপারটা কি বলতো? দীপার মালা শোখা থেকে বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভাইয়া। মনে হয় এই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে যে তান্ত্রিক গুরু ভাই মালাটি দিয়েছিল, সেই সেদিন লুকিয়ে খিড়কির দরজায় এসেছিল। সুন্দরবাবু বললেন, তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব। কিন্তু তাতে তার লাভ কি? লাভ বিরাট। সেটা পার্থিব লাভ নয়, বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কারপূর্ণ ধারণা। সেটা কি রকম? অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয়, জানেন তো? এই সিদ্ধি তারা সত্যি লাভ করে কিনা তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা বা অন্য কোনো পথে হয়, সেটাও সঠিক বলা চলে না। তবু আজও সেই ধারণায় বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়। তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না। তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে। সুন্দরবাবু বললেন, সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে? আমার মনে হয় তা হয়নি। সেটা তুমি কি করে বলছো? জয়ন্ত বললে, দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয়, তবে সে সফলতা লাভ করতে পারে না, বুঝলেন? সেটা আমি মানি। তা ব্যাপারটা কি বলতো জয়ন্ত? কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে? দেখুন,
এইসব কাপালিকেরা সাধারণত সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধিলাভ হয় না। তাছাড়া কতগুলি বিশেষ অমাবস্যা আছে, যেমন এই মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটি বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যায় প্রেত সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত। আর তাই ঠিক অমাবস্যার আগেই চুরিটা হয়েছে। জয়ন্ত একটি নস্যি নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন, তাহলে ভাইয়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন। জয়ন্ত বললে, হ্যাঁ, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে। ওই দিন রাত্রে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এইসব পুজো সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে। দীপা তার পায়ের বা গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করবে। সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন, ভেরি গুড, ভেরি গুড, এটাকে ঠিক করে বাগে পাওয়া গেছে। তবে সে কি এ কাজ প্রথম করছে না আগেও করেছে তা আমি বলতে পারবো না। এসব তান্ত্রিক রাজে শতাধিক নরবলি দেয়, এমন ঘটনাও জানা গেছে। অমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়ই। আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব। তবে বিস্তারিত কিছু জানাবেন না। ঠিক আছে। সুন্দরবাবু উঠে দাঁড়ালেন। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাত্রে পলাশপুরের শ্মশানটা যেন আরো ভয়াবহ রূপ ধারণ করছে। এত রাত্রের লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে। কারোর বাড়িতে কেউ মারা গেলে পরদিন সকালে কেউ সাহস পায় না। এমনই রাত্রে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা। বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি। মূর্তিটা 5টি মরার খুলির ওপর রাখা। তার সামনে আরেকটি বড় মরার খুলি। তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে করণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে। বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঁঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে, কাঁদছে। মাঝে মাঝে সে মামা বলে কাঁদছে। এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিত। তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে। মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কি সব মন্ত্র পাঠ করে চলেছে। অবশেষে এক সময় মন্ত্র পাঠ শেষ হলো। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, আর ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরো কিছু মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একই ভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল।
তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মোড়াটার মুখে। সেই ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্য প্রাণপণে চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না। তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগল। কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয়ে এতটুকু করল না। যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঁঠাটা। কিন্তু ঠিক এমনই সময় ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরো 4 জন লোক। সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে। কাপালিক চমকে উঠল। দুজনের হাতে পিস্তল, দুজনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্র নারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর একজন কনস্টেবল। বীরেন্দ্র নারায়ণ সবার পেছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি এগিয়ে বলল, মাথার উপরে হাত তোলো। নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস? বলে সে খাড়াটা হাতে তুলে নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল। তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বললে, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। এমন সময় এগিয়ে এলেন বীরেন বাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতের পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগল। বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন, ছি ছি, তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছিলেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এসব করে? তুমি নরাধাম, পাষণ্ড। কাপালিকের চোখ দুটো জ্বলছিল যেন, কিন্তু সে জেনেছিল যে সে নিরুপায়। এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবে। অন্তত 7 বছর ঘানি ঘুরাতে হবে। ওসি জয়ন্তের দিকে চেয়ে বলল, আপনি একে হাতে দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হলো। তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হতো। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু, কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ। জয়ন্ত হেসে বলল, অর্থ তো অর্থ আমি চাই না বীরেনবাবু, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এই আমার আনন্দ। কাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বলল, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কোনো উত্তর দিল না।